ডিরেক্টর ছিলাম গ্রামীণে। সেখানে বর্তমান যে পদের উপদেষ্টা উনি চেয়ারম্যান ছিলেন, ওনার সঙ্গে ৮-৯ বছর একসঙ্গে কাজ করেছি। এরপরে আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠান মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেড হজ ওমরা এজেন্সি, সেটার আমি ম্যানেজিং ডিরেক্টর। আর ভলান্টারি যেখানে কাজ করি 1998 সাল থেকে, সেটা হলো বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা আমাকে সংক্ষেপে বলি বিএসটিকে। সেখানে আমি এই 2 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করেছি ফিজিক্সে, এরপরে আমি এমবিএ করেছি মার্কেটিং উপরে এটা। আর জাপানে আমার প্রথম সফর, যে বিষয়টি নিয়ে কথা বলবো এগুলো সব জাপান থেকে কিছু জানা। 1997 সালে, 1997 সালে জাপান থেকে প্রথম একটা ওরিয়েন্টেশন ছিল, গেছি। এই সঙ্গে আমার পরিচিত, যেটা বলা উচিত ছিল, আমার একজন স্ত্রী বর্তমান, একাধিক না আবার জেনে রাখবেন। এবং যারা একাধিক স্ত্রী আছে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই। আমাদের বয়স পার হয়ে গেছে, যার কারণে ওদিকে আর দৌড়াচ্ছি না। তো যারা আছেন তাদেরকে মানে অভিনন্দন আমার দিক থেকে। খুব মানে একটা সুখময় পরিবেশ নিশ্চয়ই আছেন। আমার 2 ছেলে, একজন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ থেকে অনার্স সম্পূর্ণ করেছে, বাইরে চলে যাবে সেপ্টেম্বরে মাস্টার্স করার জন্য। আর ছোটজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সে নর্থ সাউথে সে পড়াশোনা করছে। এই সংক্ষিপ্ত পড়েছে। আমার দেশের বাড়ি গাইবান্ধা। বেশি পরিচয় দিলে আমার সময় শেষ হয়ে যাবে। আমার সময় সর্বোচ্চ 1 ঘন্টা আমি নিতে, আপনারা যতক্ষণ বলবেন আমি শেষ করে দেবো। আপনি যদি বলেন যে এখনই শেষ করেন, আমি এখনই শেষ করে দেবো, যেহেতু আপনাদের মূল প্রোগ্রাম থেকে এটা একটু ব্যতিক্রম। তো আমি 1 মিনিট, আমি একটু পাওয়ার পয়েন্টে একটু কাজ লাগাবো, পয়েন্টে লাগিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। একটু 2 মিনিট সময় চাচ্ছি। ধন্যবাদ। আমার কথা কি শোনা যায় এখান থেকে? আচ্ছা, আমি অনুষ্ঠানের আজকে যে বিষয়টি ছিল কার্যকরী পরিষদ 2025-2028 নির্বাচন বিষয়ক মত বিনিময় ও পরামর্শ সভার ইন্টারেক্টিভ সেশনে সহজ নিয়ম। আপনারা যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবেন। আর একটি বিষয় হলো যে সবার সাথেই তো মোবাইল আছে, মোবাইলটা যদি একটু সাইলেন্ট মোডে রাখা যায় খুব ভালো হবে। ফোন আসলে ফোন ধরতে পারবেন, আমরা যেন অন্যের ব্যাঘাত না ঘটে। এবং কোনো অনুমতি দরকার নেই আমার যাওয়া এবং আসা। আমাকে দেখা যাচ্ছে না নিশ্চয়ই, তাই? আচ্ছা, দেখা এটা একটু মুশকিল, আমার নিচে নামার জন্য দেখা কম যাচ্ছে। যাক, বেশি দেখার দরকার নাই। তো আর কোনো অনুমতি দরকার নেই, আমি বাইরে যাচ্ছি আসছি যেতে পারে, কারণ আপনারা সবাই সম্মানিত ব্যক্তি, এই জন্য আমার কাছে অনুমতি দরকার নেই। হ্যাঁ, তো আমি যে বিষয়টি ভেবেছি যে দ্য 5th ওয়ে টু হ্যাপি ক্লাসরুম, এটি আপনাদের জন্য আমরা তৈরি করেছি। সেখানে আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি বললাম, শোনা যায় পিছনে? শোনা যায়? জি জি। বলেছি বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটার সম্বন্ধে একটি কথা বলবো, হয়তো 3-4 মিনিট 5 মিনিট কথা বলবো। এখানে বিএসটিকে একটা ভলান্টারি অর্গানাইজেশন, এটা সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে নিবন্ধিত। আমাদের শুরু হয়েছে জার্নি 4th মে 1996। আমি সদস্য হয়েছি 1998 সালে, যুক্ত হয়েছে। আমাদের কাজটা কি? প্রমোটিং কোয়ালিটি ইন প্রোডাকশন, সার্ভিসেস অ্যান্ড এডুকেশন সেক্টরস অ্যাক্রস দ্য কান্ট্রি। মূল ফোকাস বাংলাদেশ, বাইরেও আমাদের যোগাযোগ আছে। বাংলাদেশে আমরা কোয়ালিটি কালচার তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি বিভিন্ন ফরম্যাটে, সেটা আমরা একটু পরে কথা বলবো। ভিশন অফ ডিস্ট্রিক্ট, আমাদের ভিশন যেটা আমরা সেট করেছি, স্ট্রাইভ টু ব্রিং পিস অ্যান্ড হ্যাপিনেস টু সোসাইটি থ্রু কোয়ালিটি। আমরা চাই যে কোয়ালিটির মাধ্যমে, চর্চার মাধ্যমে সুখ শান্তিময় একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আর আমার মিশন আমাদের আছে, এই জায়গায় পৌঁছতে গেলে আমরা চাচ্ছি টু প্রমোট কোয়ালিটি কালচার ইন এভরি স্পেয়ার অফ দ্য লাইফ ইন অর্ডার টু ব্রিং পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য সোসাইটি। এই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মিশন এটি আছে যে আমরা এইভাবে প্রমোট করে আমাদের বাংলাদেশ ব্যাপী
এই কোয়ালিটি কালচারটা তৈরি করে, মাইন্ডসেট, মনোবৃত্তিটা কোয়ালিটিমুখী করে। অ্যাক্টিভিটিস অফ বিএসটিকে আমি ইন শর্ট আমি বলছি, অর্গানাইজ সেমিনার, ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং কোর্সেস আমরা এখানে অর্গানাইজ করে থাকি। আর যেটা করি ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন, যেটা আমাদের এই গত 5ই জুলাই এই 1928তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন, যেটা আমরা শেষ করেছি। বছরে একটি কনভেনশন হয়, একটা ইন্ডাস্ট্রির উপরে, আরেকটি হয় এডুকেশনের উপরে। ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন অন এডুকেশন, এটা এই আগে বলে রাখি, গত যে কনভেনশন হয়েছে সেটার মূল দায়িত্বে ছিলেন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার। উনি পরপর 3বার বোধহয় কনভেনশন করেছেন এখানে কনভেনার হিসেবে, এবং লাস্টে যেটা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাকসেসফুলি। আপনারা যারা গিয়েছেন জানেন, খুব বড় পরিসরে সুন্দর করে উনি এই কনভেনশনটা করেছেন। এবং বিএসটিকিউ উনি বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। আমার সঙ্গে উনি অনেক বছর থেকে যোগাযোগ, এবং সাভারে বহুবার এসেছি। যখনই ডাকেন আমি চেষ্টা করি এই কাজটিকে প্রাধান্য দেওয়ার জন্য। যেহেতু আমার ছোটবেলা একটা শখ ছিল শিক্ষকতায় যুক্ত হওয়া, সরাসরি হতে পারিনি, এখন আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে আর কি। এটা একটা মনের একটা চাহিদা ছিল ছোটবেলায়, যেটা আমি তখন 6-7 করতাম। কিন্তু আমার পরিবারের অধিকাংশই শিক্ষিকা। এটি একটু যেহেতু তাদের পরিবার থেকে আমি এসেছি, আমার এটা একটা শখ ছিল। এটি নুরুজ্জামান ভাই তালুকদার এর সঙ্গে যুক্ত আছেন। আর যেটা আছে আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন করে, যেটা বললাম দেশের বাইরে, সেটা ICQCC। এটি আমাদের নভেম্বরে তাইওয়ানে এই কনভেনশনটা হবে। বাংলাদেশ থেকে আমাদের একটা বড় প্রতিনিধি যাবে, প্রতি বছরই যায়। সেখানে তারা কি করে, ইন্ডাস্ট্রিতে যে কেস স্টাডি করে, যে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মান উন্নয়নের যে কাজগুলো করে, সেখানে তারা উপস্থাপন করে, এবং সেখানে অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। ভালো করলে ভালো পুরস্কার পাওয়া যায়, সবগুলো দিয়ে অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। এই কাজটা আমরা করি। আর করি ICSQC হবে এটা এডুকেশনাল কনভেনশন হয়, এখানে আমরা মেম্বার। এটা বাংলাদেশে হয়েছে, বর্তমানে এটা মরিশাসে হয়ে যাবে। আমরা ঠিক যেতে পারছি না, মরিশাস আমাদের সঙ্গে ঠিক ম্যাচ করেন ঠিক মতো। ভারতে এটা হয়, লখনৌয়ে হয়, কিন্তু ভিসার একটা জটিলতার কারণে সেটা আমরা এই 2 বছর থেকে যেতে পারছি না। তো সামনে যদি ভিসার বিষয়টি ভালো হয়ে যায় তো আমরা যেতে পারবো আশা করি। আচ্ছা, টাইমটা একটু আমাকে জানিয়ে দিতে হবে সময়। আর আমরা করি এই যে ANQ কংগ্রেস, আমরা আসি অর্গানাইজ এশিয়ান নেটওয়ার্ক ফর কোয়ালিটি, এখানে সদস্য। আর কারণ বিএসটিকিউ কোয়ালিটি অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড আমরা প্রচলন করেছি, এখনো কেউ পুরস্কৃত হয়নি। যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে, প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, শিক্ষা হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে। সেখানে কিছু একটা গাইডলাইন আছে, নিয়ম আছে, যেখানে 1000 নম্বরের উপর মার্কস আছে। আমরা অডিট করে তারা যদি উপযুক্ত হয়, সেটা কারণ বিএসটিকিউ কোয়ালিটি অ্যাওয়ার্ড আমরা বাংলাদেশে প্রচলন করছি। এই কানু নামটি হলো নরিয়াকি কানু, প্রফেসর ডক্টর নরিয়াকি কানু, যিনি জীবিত কোয়ালিটি গুরু যেটা বলা হয়, যেটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমার স্যাটিসফ্যাকশন মডেল, যেটি উনি পায়োনিয়ার, এটা উনি আবিষ্কার করেছেন। আপনার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। যেহেতু আমার সময় কম, ওনার সম্বন্ধে বিশাল অনেক কিছু বলার থাকতে পারে, সংক্ষেপে বললাম। এই নরিয়াকি কানু পৃথিবীর মধ্যে যারা কোয়ালিটি নিয়ে কাজ করে, উনি তার মধ্যে অন্যতম, প্রধানতম। আর বাংলাদেশে যিনি কাজ করেন কোয়ালিটি নিয়ে, তিনি আমাদের প্রতিষ্ঠাতা এবং এখন বর্তমান অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার AM খায়রুল বাশার স্যার। উনি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার। উনি বাংলাদেশে এই কোয়ালিটি নিয়ে অনেক কাজ করেছেন, এখনো করছেন। এই মোটামুটি এখন আমি যে বিষয়টি নিয়ে বলেছিলাম, আমরা টপিকের শুরুতে দিয়েছি দা 5S। হ্যাঁ, 5Sটা কি, এটা নিয়ে একটু আমরা জানার চেষ্টা করি। কেউ জানেন কি 5S কি? নিশ্চয়ই কেউ জানেন। যদি জানেন একটু হাত উঠাবেন। হ্যাঁ, 5S এই শব্দটা বা এই টার্মটা শুনেছেন কিনা? আপনি জানেন, আপনাকে একটু ধৈর্য ধরতে বলছি। আর কেউ জানেন? মফিজ ভাইও একটু ধৈর্য ধরেন। এই লতিফ ভাইও জানেন। যারা আমার সঙ্গে মুখছে না, নতুন কেউ জানেন কিনা? ধরে নিচ্ছি আপনারা জানলেও হয়তো একটু মনে করছেন যে কি বলবো কি না বলবো। এটা অসুবিধা নেই, এই রুমের বাইরে কোনো কথা যাবে না, এই রুমের ভিতরে যা কথা থাকবে।
ঠিক আছে, অংশগ্রহণ করার চেষ্টা করবো। 5S হচ্ছে 5টি শব্দের আদ্যাক্ষর নিয়ে এই 5S হয়েছে। 5Sটি মূলত জাপানে এটাকে অর্গানাইজ করেছে 5S। আমরা কিন্তু একদম শুরু থেকে সবাই মানুষ সৃষ্টি লগ্ন থেকে 5S প্র্যাকটিস করে, হয়তো এভাবে গুছিয়ে করে না। একটু দ্রুত যাই, সময় আমরা লম্বা করবো না। 5S স্ট্যান্ডস ফর কি ভাবে 5Sটি আসলো সেটি আমি প্রথম এস থেকে সব শব্দগুলো দেখবেন জাপানিজ, যদিও ইংরেজিতে লিখেছে। জাপানি ক্যারেক্টারে লিখলে আমরা বুঝতে পারতাম না, আর উচ্চারণ যেটা হবে সেটা ইংরেজিতে লেখা হয়েছে। বুঝতে পারছেন কি ভাই? দেখতে পান আমি আটকে দিলাম কিনা? প্রথমটি হলো সেইরি, যে সেইরি প্রথম এস, সেটিকে আমরা যদি ইংরেজিতে ভাবানুবাদ করি সেটাকে বলে সর্ট। আমরা ব্যাখ্যা যাবো পরে, আমরা একটু শুধু শব্দগুলো শুনে নেই। অন্তত 5টি শব্দ আপনাদের কাছে আমি জানতে চাইবো শেষে যে 5Sটা কি, হয় ইংরেজি হয় জাপানি, এটা আপনাদের কাছে জিজ্ঞাসা করবো। আগে বলে রাখলাম। তো 5S প্রথম এসটি হলো সেইরি, যেটা ইংরেজিতে বলছে শর্ট। দ্বিতীয় হচ্ছে এটা কি, সেইরিতে কি করা হয়, সামান্য আইডিয়া দিলাম। এটা কি করা হয়, সেপারেট নেসেসারি অ্যান্ড আননেসেসারি আইটেমস। শর্ট হচ্ছে আমি আমার কাছে, আমি যদি ক্লাসরুমের কথা বলছি, ক্লাসরুমে কি প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় আছে তার চিহ্নিত করে অপ্রয়োজনীয় জিনিস আলাদা করে সব জায়গায়। আপনাদের একটু পরে অ্যাসাইনমেন্ট থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে অবশ্যই, তখন দেখবো যে আসলে এটি কতটুকু বুঝতে পারলাম। দ্বিতীয় হচ্ছে সেইতন, এটা জাপানিজ শব্দ সেইতন। এখানে কিন্তু দুটো শব্দ সমষ্টি, সেই রি, সেইতন, এই দুটি জাপানি এক জায়গায় এসে সেইতন হয়েছে। সেইতনকে বলছে সেট ইন অর্ডার। এই যে আপনি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আলাদা করলেন, সেটা কিভাবে গুছিয়ে, অপ্রয়োজনীয়তা আমি ছেড়ে ফেলে দিলাম বা আকলন করলাম, যেটা প্রয়োজনীয় সেটা কিভাবে রাখবেন সেটিকে বলা হচ্ছে সেট ইন অর্ডার, সেইতন। বুঝতে পারছি? বুঝতে পারছেন কি? শুনতে পাচ্ছেন ভাই? শেষে জি, শেষে জানি কি ভাই, ওই যে খাতা দেখছেন, হাজিরা খাতা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি 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 এই 7% ভাইজান, আপনার নামটা কি ভাইজান একটু বলেন? আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন, আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন নিশ্চয়ই। আপনি কোনো সিগনেচার আছে এখন কোনো? হ্যাঁ, এটা একটু পরে করি, কারণ না হলে আমি যে কথাগুলো বলছি একটা শব্দ যদি আপনি শেখেন তাহলে আমার সময়টা সার্থক হবে। যদি বেশি গুরুত্বপূর্ণ না হয় একটু পরে করি। জি ধন্যবাদ। আপনার কি নাম? মুজিবুল আলম ভাই, একটু একটু পরে করি। আচ্ছা জি ধন্যবাদ। তাহলে আমরা যেটা বললাম সেইটন, সেট ইন অর্ডার, যা আমি প্রয়োজনীয় মনে করলাম কিভাবে সাজিয়ে রাখবো সেটি এখানে আমরা আলোচনা করব। এরপরে বলছে সেইশন, সেইশন হচ্ছে শাইন। এই শাইনটা একটু লেখা আছে শাইন অ্যান্ড ক্লিন হবে এখানে, যেহেতু এস তা শাইন আনা হয়েছে, কিন্তু শাইন অ্যান্ড ক্লিন এই অবস্থায় রাখা হয়। তো সেটা কি, সেটা হচ্ছে এমনভাবে আমি রাখবো প্রয়োজনীয় জিনিস যেটা এভরিথিং ক্লিন, রেগুলারলি অ্যান্ড রেডি টু ইউজ। এমনভাবে রাখবো যাতে করে যখন নেবো তখনই ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটি হলো শাইন অ্যান্ড ক্লিন। একটু বিস্তারিত পরে আলোচনা করবো, আমি শুধু সময়টা বলছি। 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। আমি কিভাবে করবো একটা স্ট্যান্ডার্ড, একটা প্রমিত নিয়ম তৈরি করা, যে এটি সবার জন্য ওই নিয়মই হবে। আমার জন্য যা, টিচার জন্য যা, স্টুডেন্টের জন্য তাই, এবং ইভেন আমাদের ক্লিনার তার জন্য একই, ওর একটা নিয়ম থাকবে কিভাবে সে ক্লিন করবে। ওভার গেটম্যান যে থাকে বা নাইট গার্ড যেই হোক না কেন, মানে একটা টোটাল যদি চিন্তা করি, আমার স্কুলে যিনি যিনি যুক্ত আছেন সবাই যদি এটা আমরা অনুসরণ করি তাহলে আমরা একটা সুন্দর একটা আউটকাম পাবো। না হলে কেউ জানবো, তাই না? এটা সবার জন্য। আর সেই কিছু স্ট্যান্ডার্ডাইজ করার কথা বললাম, যেটা বলছে মেক দিস গুড প্র্যাকটিসেস ইনটু স্ট্যান্ডার্ড প্রসেস। একটা প্রমিত নিয়মের মাধ্যমে সেটাকে আমরা চর্চা করি। ওই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 1, 2, 3। এটি বারবার করতে হবে, করার পরে আপনি বুঝতে পারবেন যে নিয়মটা আমাদের কি করা উচিত। প্রথম নিয়ম করলেন
দ্বিতীয়বার করলে দেখেন নিয়মটা একটু পরিবর্তন হতে পারে। এইভাবে অনুসরণ করে করে আচ্ছা আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশনটা দিয়ে যাব, এখানে নুরুজ্জামান ভাইয়ের কাছে দিয়ে যাব। আপনারা পরে চাইলে প্রিন্ট দিতে পারবেন, নোট করতে চাইলে করতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু আমি দিয়ে যাবো। এটা সবাই যেন কোনো প্রকার হয় যদি দিয়ে যাবো, অসুবিধা নেই। এরপর শেষ শীত শুকে সাস্টেইন যে নিয়ন্ত্রণ করলাম সেই নিয়ন্ত্রণ মানার ব্যবস্থা করা। বাংলাদেশে যেটা হয় 1, 2, 3 হলেও 4 আর 5 হয় না, যার কারণে স্ট্যান্ডার্ডাইজ কিছু হয় না এবং সেটা টিকে না। আপনারা দেখবেন কত স্কুল হয়েছে, স্কুল টিকে নেই। স্কুল করার সময় এক চিন্তা করা হয়েছে, করার পরে অন্য চিন্তা করা হয়েছে। অনেক স্কুল জায়গা ভেঙে রেস্টুরেন্ট করা হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে। তার মানে আমাদের পরিকল্পনার জায়গায় কোনো একটা ত্রুটি ছিল, যার কারণে আমি স্কুল যখন আমি করলাম বা যে কোনো প্রতিষ্ঠান করলাম, সেই প্রতিষ্ঠানটা করার সময় যদি আমরা চিন্তা করতাম যে ফিউচার এটা নিয়ে কীভাবে কাজ করব, কাউন্টার মেজার করতাম, এ কী বাধা আছে, কি ভবিষ্যৎ আছে, তাহলে কিন্তু এটা অনেকদিন লং লাস্টিং হওয়ার কথা, তাই না? অনেক সাধারণ অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান তো একই রকম চলে না, নাকি চলে না? সব প্রতিষ্ঠানে কি 2000 ছাত্র আছে না? বা আমার টার্গেট ছিল 500 আছে। আমি একটা মাদ্রাসার সভাপতি, সেই মাদ্রাসা আমার টার্গেট 300, এখন ছাত্র সংখ্যা আছে 150 বা 60 জন। তো আমার টার্গেট থেকে 50% পিছিয়ে আছে। হাল ছাড়িনি, আমার চেষ্টা করছি। তারপর হাল ছাড়া যাবেন, চেষ্টা করতে হবে। আচ্ছা, শিক্ষা হচ্ছে যে সাস্টেইন, মেনটেন দিস হ্যাবিটস অ্যান্ড ডিসিপ্লিন। কিভাবে? এটা একটা ছোট এক্সাম্পল দিই, যে আমরা যে ছোট এক্সাম্পল, আমরা যে এই ছোটবেলায় যারা সবাই ছোটবেলায় আমরা ভুল জুতা পায়ে দিয়েছি, তাই না? স্যান্ডেল, ডান পা একটা বাম পা, বাম পা একটা ডান পা, দেখা হয়নি কারো? জন্মপর থেকে ডান পা বাম পা চিনতাম না তো। এটা শিখেছেন যে মা বা বড় বোন বা নানি দাদি কতবার শিখিয়েছে যে বাবা এটা ডান পা একটা বাম পা, কতবার? একবার, 2 বার, কতবার আমরা জানি না, যতবার ভুল হয়েছে ততবার শিখেছি। সেরকম একটা পেশেন্স লাগবে আমাদের প্রধান শিক্ষক, যে একটা প্রতিষ্ঠানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে। যে ধৈর্যটা বিচ্যুতি ঘটা যাবে না, যে 1 বার 2 বার 3 বার আপনি যদি ক্লাস নেন বা পিয়নকে বলেন, কোনো আদেশ দিলেন, 3 বার পর কি তোমার মাথার কিছু আছে, 3 বার এই সোজা জিনিসটা বোঝো না। একটা ভদ্রলোক আসে, চা খাওয়াবে, চিনি দিবে কি দিবে না জিজ্ঞাসা করবে, তুমি চিনি দিয়ে আনলে কেন, চিনি না দিয়ে আনলে কেন? এই কথাটা আমরা অনেক সময় মানে ওই এক্সাম্পল বললাম, বলে ফেলি। তাহলে কি হলো যে আমি ধৈর্যটা হারিয়ে ফেললাম। মেহমানের সামনে বললাম মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের ডিসিপ্লিনটা আমরা এখনো ঠিক করতে পারিনি। যদি মনে হচ্ছে মেহমানকে খুশি করলাম বা আত্মীয়কে আমাকে যাকে বলে, আসলে এটা মেহমান খুশি হবে না। তখন মেহমান বা সেই আত্মীয়, সে গেস্ট বুঝবে যে আপনার প্রতিষ্ঠানে ঠিক ডিসিপ্লিন বা কোনো স্ট্যান্ডার্ড নেই। স্ট্যান্ডার্ড থাকলেও ভুলটা সে করতে পারে, নাকি করতে করে কি ভুল করি আমরা? তা ভুলটাকে ভুল হিসেবে নিতে হবে, পানিশমেন্ট হিসেবে না, কারণ এটা লার্নিং, তাকে একটা শেখার একটা সুযোগ। কারো যদি ভুল না হয় শিখবো কি? আমার যদি কোনো ভুল না, আমাকে শেখার শিখেছি। এই জন্য জাপানে ভুলটাকে বলে, আমাদের দেশে ভুলকে কি বলে? কমপ্লেন বলে না, অভিযোগ। এই তোমার অভিযোগ বক্স এখানে আছে না, স্কুলে বড় স্কুলে আছে। আবার কেউ কেউ বলে সাজেশন বক্স, আইডিয়া বক্স। কিন্তু জাপানে এইটাকে বলে গিফট বক্স। ভুলটাকে তারা গিফট মনে করছে, আমরা ভুলটাকে কমপ্লেন মনে করছি। এখন একটু চেঞ্জ হয়ে হয়তো বলছি আইডিয়া বক্স, সাজেশন বক্স। তা কেন ওরা গিফট বক্স বলছেন? আপনারা কি মনে হয় কেন বলছেন? কেউ বলতে পারবেন? আইডিয়া, কমপ্লেন বক্স, সাজেশন বক্স, আইডিয়া বক্সকে তারা গিফট বক্স বলছে কেন? বলুন প্লিজ। পরিশুদ্ধের জন্য যেহেতু বলে, ভাই কি নাম? লুৎফুরাম ভাই বলছেন পরিশুদ্ধের জন্য যেহেতু তারা কোনো কিছু জমা দিচ্ছে স্বেচ্ছায়, স্বতঃপরিণত ভাবে, সেজন্য তারা কি কমপ্লেনকে কমপ্লেন মনে করছেন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার নামটা বলুন। যে বিষয়টা হচ্ছে যে আমাকে পরামর্শ দিচ্ছে, অর্থাৎ এটা তো আমার উপকার হবে, দিচ্ছে তার কাছে কমপ্লেন হলো আমার তো দরকারি, এর জন্য আমার মনে হয় আমার গিফট। আরেকজনের কাছে নেব ভাই, আমার 3 মিনিট চাই। যে আপনার নামটা বলুন। লয়ারের কাছে গেলে টাকা দিয়ে শুনতে হয়, কিন্তু উনি টাকা ছাড়াই পরামর্শ। খুব সুন্দর। আপনার নামটা কি? কোথায় আছেন? জি, খুব সুন্দর কথা বলেছেন। যে আমরা সাধারণত কোনো জায়গায় কোনো কিছু করতে হলে, যারা বিশেষ করে কর্পোরেট কালচার করতে চায়, তারা গবেষণা করে
ডাটা সার্ভে করে, সেখানে অনেক লোক নিয়োগ দিতে হয়, অনেক ইন্টারভিউ করতে হয়, তারপরে সেখান থেকে আমার মার্কেট যাচাই করতে হয় যে আমার স্কুল চলবে কি না, এইখানে কি ইংলিশ মিডিয়াম চলবে না মাদ্রাসা চলবে, এগুলো সার্ভে করতে অনেক টাকা লাগে, সময় লাগে। আর উনি টাকা ছাড়াই আমার একটা ওয়েলউইশার হিতাকাঙ্ক্ষী হিসেবে আমাকে অভিযোগ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে বা আইডিয়া দিচ্ছে, এজন্য জাপান এটাকে গিফট বক্স বলে। কিন্তু আমরা এটাকে মেনে নিতে পারবো কিনা আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা, আমার ভুল যদি এসে বলে স্যার ড্রপ বক্সে দিয়েছে, এখন মুশকিল হলো যে ড্রপ বক্সের চাবি থাকে প্রধান শিক্ষকের কাছে বা কারো কাছে, ওই ভদ্রলোক ওই বক্সে ফেলবে না, মানে এই তার মধ্যে একটা ভয় কাজ করবে যে তুমি এত কিছু খুঁজে পেলে না, আমি যে আজকে জামাটা পড়েছি, জামা একটা পায়ে নামাজের পরে একটা ভাঁজ করে গেছি, একটা খুলে রেখেছি, এইটা তোমার চোখে বলবো। এই জন্য এটাকেও আপনি নিউট্রাল করতে হবে যে যেখানে যে অভিযোগটা দিচ্ছে সেটা চাবি আমার কাছে থাকা যাবে না, কার কাছে থাকা যাবে, যে নিরপেক্ষভাবে সেটা দেখবে। এইগুলো খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ আসলে। এই জন্য বলে গিফট বক্স। আচ্ছা, আমি 5S নিয়ে সংক্ষেপে কত মিনিট গেল, তুমি একটু সময়, আমার মনে হয় 21 মিনিট। আচ্ছা, আমি এগিয়ে যাই। হোয়াট ডু উই মিন বাই এ হ্যাপি ক্লাসরুম? এটা আমার টপিকটা ছিল যে আমরা একটা হ্যাপি ক্লাসরুম চাই। ক্লাসরুম বলতে আমরা কি বুঝি? আমরা যারা বলেছেন তারা আর বলবেন না, অন্যরা। ক্লাসরুম বলতে আমরা কি বুঝি আমাকে একটু যদি পরামর্শ দেন, আমি তো তাহলে আমার জন্য ভালো হবে। ক্লাসরুম বলতে কি বুঝি একটু বলেন, যে কেউ একদিন বলবেন, যারা বলছেন তারা বলেন, কারণ সবাই অংশগ্রহণ করা উচিত। আচ্ছা, আপনার নাম বলে বলবেন। কি নাম? দীপা। আচ্ছা, কি বলেন আপনার? যেখানে ছাত্রছাত্রীদের শেখানো হয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন। একসব মানে এইটাই আমরা আসলে কি হয়, শেখানো হয়, লার্নিং। হ্যাঁ, আমাদের GPA 5 বা ফার্স্ট, এটা তো মাথায় রাখি না, এটা আলটিমেট গোল পরে যায়। কেউ কবিতা লেখে মানে স্বাধীনতা পুরস্কার পাওয়ার জন্য না, কবিতা লেখার পরে সে উপযুক্ত হয় স্বাধীনতা পুরস্কার পাবে কিনা, তাই তো? ক্লাসরুম সহজে বুঝলাম যেখানে ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করা হয়, লার্নিং বা শেখানো হয়। তাহলে ক্লাসরুমে কি থাকে? শেখানোর জন্য যা আঞ্জাম আসবাবপত্র থাকে আর ছাত্র থাকে, আর যিনি শেখাবেন তিনি ক্লাসরুমে যান সময় সময়। ছাত্র যদি না থাকে তাহলে আমাদের কি দরকার? আছে কোনো দরকার? আর একটা জি বলুন প্লিজ, বলেন। এখানে একটা ক্লাসে শুধু পাঠদান করা হয় না, এখানে একটা স্টেজে ধরে নার্সারি থেকে 10 পর্যন্ত, এই জন্য এখানে ক্লাসরুমটা ইউজ করা হয়েছে। বিন্যাস করা হয়েছে। এখানে নার্সারি আছে, কেজি আছে, 1 2 3 4, এই জন্য এখানে শ্রেণী। জি, ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। আমরা একটা সহজ উদাহরণ দিই। সাভার বাজারে তো আমরা কাজেই যাই, আমি মাছ কিনি, আপনি গুড় কেনেন, কি ওষুধ কেনেন, ওটা কি আমার ক্লাসরুম? ক্লাসরুম। তা ক্লাসরুমে একটা লক্ষ্য আছে, যেটা বললে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা হারমোনাইজ ওয়েতে জ্ঞান দান করা হয়, যেখানে একই সুরে কথা বলে। ইংরেজি টিচারকে তো অঙ্ক বলবে না, অঙ্কের টিচারকে তো বিজ্ঞান বলবে না। ক্লাসরুম থেকে একটা ডিসিপ্লিন আছে, আর বাজারে কোনো ডিসিপ্লিন ভাব মানি না, এই জন্য এটাকে বলে হট্টগোল হয়, বলা হয়, বাজার বলা হয়েছে, তাই না? যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরপরে আমি যেটা জানতে চাইবো, হ্যাপি বলতে কি বুঝি? যে একটা ক্লাসরুম তো ক্লাসরুম, হ্যাপি কিভাবে হবে? হ্যাঁ, আমাদের মানে কিভাবে ক্লাসরুমটা আমরা যদি শিক্ষার্থীরা দিই বা শ্রেণীবিন্যাস করি, কিভাবে হ্যাপি, মানে এটা একটা আনন্দ গণপরিবেশ হবে বিনোদনের মাধ্যমে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, একটা বিনোদন বললেন। এখন আমরা একটু যাই, আমি যতটুকু লেখার চেষ্টা করেছি, হ্যাপি ক্লাসরুম is a place where students and teachers feel safe, respected and motivated to learn. আমি তিনটা শব্দ নিয়েছি এখানে। একটি হলো সেফ, নিরাপদ হতে হবে। ক্লাসরুমে তো এরকম ঘটনা ঘটবে না, অ্যাক্সিডেন্ট হবে বা চিনতে হবে, পকেট মার, এরকম তো হওয়ার কথা না। এই নিরাপদ হওয়ার আরো ব্যাখ্যা আছে, আরো লম্বা ব্যাখ্যা আছে, আমরা একটু অল্প কথা বলে দিই যেহেতু সময় কম। আর রেসপেক্টেড হবে, অর্থাৎ ছাত্র শিক্ষকের মধ্যে একটা সম্মানজনক অবস্থান থাকবে।
ছাত্র আবার সম্মান কি এরকম মনে করতে পারতেন না, সিনেমাটা একটা সম্মান। সম্মান ছাত্র যেভাবে প্রাপ্য শিক্ষক হিসেবে প্রাপ্য, এরকম একটা পরিবেশ। হ্যাঁ, এবং মোটিভেটেড টু লার্ন, এইটা মোটিভেশন লাগবে যে আমি গেলে ছাত্ররা চুপ থাকে, একজন গেলে ছাত্ররা কান্নাঘুষা করে, তাহলে কে মোটিভেটেড টিচার? যিনি গেলে তার ক্লাসের জন্য অপেক্ষা করে, আর যিনি গেলে ক্লাস করতে মনে চায় না, মন বসে না। এরকম আমি আপনাদের মধ্যে ন্যায় নিশ্চয়ই আছে আছে। তাহলে দেখেন এইটা হলো মূল মোটিভেশনটা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাকিগুলো আমরা হয়তো অ্যাভারেজ হবে। আপনাদের যদি পানিশমেন্টের ব্যবস্থা থাকে তাহলে ছাত্ররা তো বেদ দেখে আপনাকে সম্মান দিবে, সালাম দিবে, তাই না? ভিতর থেকে আসছে কিনা, এইটা একটা মূল কথা। তা এই জন্য মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি বলছি এটাই। আর যেটা হলো যে এইটা যদি আমরা করি, আমরা যদি কিভাবে এইভাবে করবো, ইফ ইউ ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ ক্লিন অ্যান্ড অর্গানাইজড, যদি আমরা ক্লাসরুমকে এমনভাবে রাখতে পারি ক্লিন হবে এবং অর্গানাইজড হবে, হাফাজার না, অপরিষ্কার না। এই রুমে কত সুন্দর পরিষ্কার, জামা সবাই পরিষ্কার জামা পরে এসেছি, যে আমি একটা ধর্মাক্ত জামা যদি পরে আসতাম, মানে জামা পরিষ্কার কিন্তু ঘাম বেরোচ্ছে, গায়ে গন্ধ রয়েছে, তাহলে এই পরিবেশটা আমাদের সুখকর হবে না, হবে হবে না। আর ক্লিন এবং অর্গানাইজ বললাম। দ্বিতীয় হচ্ছে পজিটিভ অ্যান্ড ওয়েলকামিং, অর্থাৎ মনোবৃত্তি হতে হবে পজিটিভ। যদি ধরে নিই ছাত্র কোনো শিক্ষা আসে না, ও শুধু ভুলই করে, তাহলে ওর প্রতি আমি আগেই প্রি ডিসাইডেড যে ও পারবে না, এরকম। তাহলে আমার মনোবৃত্তি থাকতে পজিটিভ, ও পারেনি কাল পারে, কাল পারে না পোষ পারবে, আমি কেন তাকে পারছি না, আমাকে চিন্তা করছে। আমি যেমন আপনাদের ম্যাথস পড়েন, নিজে পড়েন, একটা এক্সাম্পল দিই, যে আপনাদের ক্লাস যাই পড়েন, ক্লাস 3 হোক 4 হোক, একটা ক্লাস ধরে নিলাম, একটা সাবজেক্ট ধরে নিলাম, শুনতে পাচ্ছি না? আচ্ছা লাগা, ও শুনতে পাচ্ছেন না? পেছনে কি শোনা যায়? শোনা যায়? আচ্ছা একটা লাগে। আচ্ছা তাহলে এখন শোনা যায়? আচ্ছা, তো পজিটিভ ওয়েলকামিং, অর্থাৎ আমাকে ক্লাসরুমে আমি যে যাব, সে অপেক্ষা করছে আমার জন্য, তাহলে স্বাগত দেওয়ার জন্য। আর পজিটিভ, যে ওই শিক্ষক আসলে খুবই আনন্দদায়ক, এটা শিক্ষকের উপরে নির্ভর করবে বেশিরভাগ। হ্যাঁ, তো এরকম একটা পরিবেশ যদি দিতে পারি, আর কাম অ্যান্ড সেফ, অর্থাৎ শান্তময় পরিবেশ। শিক্ষক বের হয়ে গেলেই ছাত্ররা হট্টগোল করে, নানান জায়গায় দুষ্টুমি করে বা বুলিং করে, যেটা আমরা বলেন হ্যারাসমেন্ট, বুলিং, একজন একজনকে টিজ করছে, এই শিক্ষক এটা বললো, তুই এটা পারলি না, একটা সোজা ছিল, তার পরিবেশটা অন্যরকম হলো। এই জায়গা যদি আমরা সেফ এবং কাম একটা শান্তিময় পরিবেশ করতে পারি, এবং এনকারেজিং এবং সাপোর্টিভ, অর্থাৎ যদি ভুল করে তাহলে ভুলটাকে আমরা ভুল হিসেবে না নিয়ে গিফট হিসেবে নেব, তাকে এনকারেজ করতে হবে। একটা ছেলে বা মেয়ে একটা রচনা লিখেছে 10 লাইন, 10 লাইনের মধ্যে 5টি শব্দ বানান ভুল আছে আর 40টি ঠিক আছে। আপনি যদি বলেন তুমি কি লিখেছো, 5টি ভুল, এটা এনকারেজিং? যদি এরকম বলি, বাবা তুমি তো 50টি শব্দ লিখেছো, 45টা খুব সুন্দর হয়েছে, এই 5টি দেখো তো ঠিক করা যায় কিনা, কোনটা ভালো লাগবে? পরেরটা। যেহেতু আমি আগে এনকারেজ করলাম, তারপরে তাকে ধরে দিলাম, তাহলে সে মোটিভেটেড হবে। চেষ্টা করি একটা কমাতে পারি কিনা, ডিসকারেজ ফিল করবো না। আর কি সাপোর্টিভ, আপনি সাপোর্ট করবেন কিভাবে? আপনি তার একটা সহযোগী, মানে এই টিমওয়ার্ক হলে সহযোগী হবেন। যে টিমে যেমন ফুটবল খেলি, যে যতই ভালো খেলুক না কেন, যদি গোল খেয়ে আসি, ও ভালো খেলা কে বলবে টিমওয়ার্ক না হলে? এই জন্যে পুরো টিম যখন তখন সবাই এটাকে প্রশংসিত হবে। একজন ভালো করলে একজন ভালো করলে না, টিম তখন বলবে টিমটা সুন্দর হয়নি। এই ইকোটা একটু কমিয়ে দেন, ইকো ক্রিয়েটিভ অ্যান্ড এনগেজিং হবে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বললেন যে স্কুলে পরিবেশ আর ক্লাসরুম যেখানে
কালারফুল, আনন্দদায়ক একটা এনভায়রনমেন্ট যদি তৈরি করি, সেটা হবে ক্রিয়েটিভ। অর্থাৎ আমি যেভাবে লিখেছি তুমি সেইভাবে লিখলেই নাম্বার পাবে, অন্যভাবে লিখলে নাম্বার পাবে না। যেখানে ব্যাকরণ আছে, ব্যাকরণ তো মানতেই হবে। আমি রচনা শিখালাম, আমি যখন খাতা দেখলাম, তাকে আমি 3 পৃষ্ঠা যেটা শিখালাম, যে শব্দগুলো লিখলাম, হুবহু যে লিখতে পারে তাকে আমি বেশি মার্কস দেই। আর যে একটু শব্দের চয়ন চেঞ্জ করলো, তার আইডিয়াটা জেনারেট করলো, তখন সেটাকে নাম্বার দিতে চাই না। তোমাকে কি শিখালাম, কি লিখলে? ও তো হিউম্যান বিং, ও তো মাথা আছে, নাকি মাথা নেই? তা আমারটা যদি কপি করে তাহলে হাফেজ মুখস্থ হবে। একমাত্র কোরআনে হাফেজ হওয়া খুবই সবের কাজ, গুরুত্বপূর্ণ কাজ। আমি জীবনে যা লিখেছি সব কি আমি বলতে পারবো এখন? আমি ক্লাসে ইভেন কোশ্চেন যা করেছি গত বছর ক্লাস 5-এ, আমি কি লাইন বাই লাইন বলতে পারবো? 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন পারবো না। এই জন্য এই ব্রডনেসটা থাকতে হবে যে ছাত্রকে আমি যা শিখালাম, ও কি মাথা দিয়ে সৃজনশীলভাবে বিকল্প কিছু বের করতে পারলো কিনা, এটাকেই এনকারেজ করা উচিত। যেখানে ব্যাকরণ আছে ব্যাকরণ মেনে, অঙ্কের ব্যাকরণ আছে সরল অঙ্ক, সেই ব্যাকরণ না মেনে ফল মিলিয়ে দিলে তো হবে না। ইংরেজি গ্রামার আছে, সেন্টেন্স মেকিং, বাংলা আছে, সেটা মেনে যদি সে কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারে, সেটি আরও সে উৎসাহিত বোধ করবে এবং এঙ্গেজ হবে তখন তার কাজের সঙ্গে। এই কয়টি যদি আমরা করতে পারি, তাহলে আমরা কি পাবো? দেন স্টুডেন্টস উইল লাভ টু কাম এভরিডে। অনেক ছাত্র ক্লাসে আসতে চায় না। যদি এগুলো দিতে পারি, সে অপেক্ষা করবে, আমি কেন যাচ্ছি না। মা বাবা করবে, আমি যাবো, ক্লাস হচ্ছে। আর কি হবে? উইল ফিল প্রাউড অফ দেয়ার স্পেস। ক্লাসরুমটাকে তার বাড়ির চেয়ে বেশি আনন্দময় মনে করবে। বন্ধুদের সঙ্গে দেখা হবে, ইন্টারাকশন হবে, অনেক কাজ করতে পারবে। এই তখন স্কুলমুখী হবে, সে ইন্টেনশনটা চেঞ্জ হবে। আর কি হবে? উইল এনজয় লার্নিং অ্যান্ড গ্রোয়িং টুগেদার। এইটা আমরা করতে পারবো যদি এরকম পরিবেশটা আমরা দিতে পারি। আচ্ছা, আমরা এগিয়ে যাই একটু। অবজেক্টিভ অফ 5 ইন এ ক্লাসরুম। অবজেক্টিভটা কি? আমি সবগুলো বলি। ক্রিয়েট এ ক্লিন, অর্গানাইজড অ্যান্ড সেফ লার্নিং এনভায়রনমেন্ট। এটা অবজেক্টিভ। এই কয়টি পয়েন্ট আছে। ডেভেলপ স্টুডেন্টস সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড টিমওয়ার্ক। আমি এগুলো ব্যাখ্যা করবো না, যেহেতু সময়ের স্বল্পতা আছে। ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড সেভ টাইম। Build good habits and discipline. Promote pride and ownership. Ownership. আমি স্কুলকে ওন করি। স্কুলটা কার? নুরুজ্জামান স্যারের। তাহলে ওন করেনি সে। যদি বলি স্কুলটা আমাদের, তাহলেই বসে দেখবে স্কুলে ভালো মন্দ। স্কুলটা ওই স্যারের, যেমন মুভিস স্যারের। তাহলে বলতে গেলো সে ওন করেনি। ওন করলেই সে আমাদের বলবে, আর বেশি ওন করে বলবে আমার, কারণ এর ভালো আমার, মন্দ আমার। ওনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। কাস্টমার স্টুডেন্ট একটা কাস্টমার, যদি এভাবে সেন্সিবলি সে যদি স্যাটিসফাইড হয়, একজন ছাত্রকে বলবে এই স্কুল ভালো, ভর্তি হতে বলবে। আর যদি লয়াল হয়, দ্বিতীয় কোনো আর নাম বলবে না যে না অ্যাসেট ভালো, পাশাপাশি ডেনভার ভালো। তখন বলবে ডেনভারই ভালো, তুমি আর কোথাও যাবে না, সরাসরি ডেনভার করতে হবে। তখন লয়াল হবে, ডিলাইটেড কাস্টমার। এগুলো ব্যাখ্যা করবো না, যেটা নুরিয়া কি কানো কাস্টমার স্যাটিসফ্যাকশন মডেল নিয়ে কথা বলেছেন, সেখান থেকে নির্যাস বললাম। আর কি? সাপোর্ট হেলথ অ্যান্ড সেফটি। যদি আমরা দিতে পারি তাহলে এটা অবজেক্টিভ সাপোর্ট, হেলথ অ্যান্ড সেফটি সাপোর্ট পাবে। আর এনহ্যান্স লার্নিং এক্সপিরিয়েন্স। এটাকে আরও, তার যে লার্নিংটা আরও এনহ্যান্স হবে, আরও উদ্দীপ্ত হবে। এটি হাউ 5S মেক্স এ হ্যাপি ক্লাসরুম। আমি এখানে যাই, একটু আপনাদের প্রশ্ন মতো একটু কম করবো যেহেতু সময় গেছে। সেডি নিয়ে কথা বলেছি। সেডি কি? শর্ট। তো শর্টটা আমরা এখানে বলছি রিমুভ আননেসেসারি থিংস। তো হোয়াট টু ডু ইন ক্লাস। আমরা এখন মনে করতে পারি ক্লাসরুমে তো কোনো কিছু আননেসেসারি থাকার কথা না, তাই তো? ক্লাসরুমে যা আছে সবই প্রয়োজনীয়, এরকম কিন্তু আসলে প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় না, সময়ের ব্যবধানে প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় হয়ে যায়। আমার ক্লাসরুমে একটা নোটিশ বোর্ড আছে, যেটা বিগত সময়ের নোটিশ বোর্ড। ক্লাস টাইম গ্রীষ্মকালে লিখেছেন, এখন শীতকাল, টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোনোটাই রয়ে গেছে। এখন কি ওটা প্রয়োজনীয়? প্রয়োজনীয় না। এরকম সকল ক্লাসরুমই দেখবেন, যদি দেখার মতো দেখি তাহলে দেখবেন এর কিছু অপ্রয়োজনীয় জিনিস আমার চোখে পড়বে।
সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, করে সরিয়ে ফেলতে হবে। তা এইটি হলো আমি সংক্ষেপে বললাম কিভাবে করবেন। রিমুভ ওল্ড, ব্রোকেন অর আনইউজড আইটেমস। এক্সাম্পল দিয়েছি যে লাইক ড্যামেজ বুক, কিছু পুরোনো বই আছে যেগুলো ক্লাসরুমে রয়ে গেছে অথবা লাইব্রেরি থাকে, এটা হতে পারে। অথবা ড্রাইড মার্কার্স আছে, আমি যে লেখেন এখন হোয়াইট বোর্ড মার্কার, দেখা যাবে কলমদানিতে যেটা লেখে সেটাও আছে, যেটা লেখে না সেটাও আছে। আপনি তো আর খেয়াল করেননি, গিয়ে বোর্ডে গেলেন, কালি আসলে এই তোমরা এখানে এইটা রেখেছো কেন, এটা তো লিখে না। এই যে বললাম, এটা পরিবেশ কিন্তু কাম রাখলো না, তাহলে মনোযোগটা সরে গেল। যদি এটা ঠিকই থাকতো তাহলে এই সময়টা যেত না, এই কথাটা বলা লাগতো না। ছোট ছোট জিনিস, তাই না? তারপরে আপনার আনইউজড চার্ট, অনেকগুলো চার্টও থাকতে পারে, আমি জানি না আপনাদের ক্লাসরুমে আপনারা দেখবেন কি আছে কি নাই, সেগুলো দেখতে হবে। কি ইন্সপেকশনের দৃষ্টিতে দেখতে হবে যে আমি বাইরের একজন এক্সটার্নাল, এই ক্লাসরুমে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কি আছে আমি খুঁজে বের করতে চাই। তাহলে প্রথমে কি করতে হবে, লিস্ট করতে হবে কি কি আছে, ছবি তুলে লিস্ট করতে হবে। লিস্ট করলে তখন একটা একটা করে দেখবেন এটা কি দরকার না দরকার নাই। তা দরকার না দরকার নাই, দরকার যেটা আছে সেটাকে আপনি সবুজ ট্যাগ দিলেন, যেটা দরকার নাই বলে সিদ্ধান্ত সেটা লাল রেড ট্যাগ দিলেন। আর যেটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কি দরকার নাই, ইয়েলো ট্যাগ দিলেন, যেটা ট্রাফিক সিস্টেম। তাহলে আপনি যেটা দরকার আছে কি নাই সিদ্ধান্ত নিতে পারছেন না, সেটা এক জায়গায় গেল। আর যেটা দরকার সেটা সবুজে চলে গেল, যেটা দরকার নাই মনে করছেন সেটা আলাদা করে ফেললেন। এইটা হলো শর্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর বেশি এক্সাম্পলে যাবো না কারণ সময় সংক্ষিপ্ত। কিপ অনলি দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড টুলস স্টুডেন্টস অ্যাকচুয়ালি ইউজ। ওই ক্লাসের জন্য যেটা আসলে ব্যবহার করে সেই ব্যবহারটা প্রত্যেক দিনই হতে পারে, সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে, বছরে হতে পারে। এটা কিভাবে সাজাবো আমরা একটু পরে কথা বলবো। এটি হলো মোটামুটি শর্ট। এটা করলে কি হবে, দ্য ক্লাসরুম ফিলস স্পেসিয়াস। ছোট ক্লাসরুমই তখন বড় মনে হবে, কারণ জায়গা দখল করেছিল অদরকারি জিনিস, যখনই সরাই ফেলবেন জায়গা বড় হয়ে যাবে। মোটামুটি আমরা ক্লাসরুমে জানেন এই সময়ে এই সেশনে আপনি 40 জনের জন্য ক্লাসরুমে চেয়ার টেবিল সেট করেছেন, ডেস্ক। ছাত্র আপনার 20 জনের বেশি হয়নি বিগত সময়। এটি নিয়ে আপনি তো আর চিন্তা করেননি, স্বপ্নের মধ্যেই আছে 40, কিন্তু 20 জনের জায়গা দিয়ে 40 জনে একটু ঠাসাঠাসি করছেন যে ছাত্ররা আর বুঝতে পারছে না। তাহলে এটা আপনার সিদ্ধান্ত নেবেন আসলে কি দরকারই না, প্রয়োজন নাই। এখন আপনার ছাত্র এই বছরই 20 জন, আর ভর্তি হচ্ছে না। তা কতটা রাখবেন না, ক্লাসরুম স্পেসিয়াস করবেন কি করবেন না, এটা আপনাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত লাগবে। বুঝলেন? এইরকম এক্সাম্পল হতে পারে। তাহলে কি হবে, স্পেসিয়াস হবে, লেস ক্লাটার হবে, অর্থাৎ ডিসঅর্ডার। যখনই ক্লাসরুমে চেয়ার বেঞ্চ বেশি থাকবে, ছাত্ররা যে কোনো জায়গায় বসবে, যাওয়ার সময় এলোমেলো করে রেখে যাবে। এই যে দপ্তরে যে থাকবে গুছাতে সময় লাগবে। যদি কালচারটা ডেভেলপ করতাম যে তুমি যেভাবে বসবে যাওয়ার সময় সেইভাবে রেখে যাবে, তাহলে এলোমেলো হতো না, আর ওর জায়গাটাও বেশি নাই, এলোমেলো বসতে পারতো না। অনেকগুলো সুবিধা আছে যেগুলো আপনারা চিন্তা করবেন। তাহলে মোর কমফোর্টেবল হবে, এটা ছাত্রদের জন্য মোর কমফোর্টেবল হবে। এখন আমি যাব 2 নম্বর, সেট ইন অর্ডার। যেটা বললাম, যা দরকারি আলাদা করলাম, যেটা হলুদ মার্ক নিলাম একটু সময় লাগবে, সবুজ যেটা আমি করলাম যেটা প্রয়োজন, কিভাবে রাখবেন, এমনভাবে রাখবেন যে যেন নিটলি থাকে। নিটলি বলতে খুবই গুছানো থাকবে এবং ব্যবহার উপযোগী থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু যাই ডিটেলস কি করতে হবে। তাহলে অ্যাসাইন এ স্পেসিফিক প্লেস ফর 2 বুকস। আপনার যদি বই থাকে ক্লাসরুমে বা ছাত্রদের সাথে বইগুলো নিয়ে আসে, যে ডেস্কে যদি মার্ক থাকে কোথায় রাখবে, ডেস্কের নিচে কি বক্স আছে না উপরে আছে, পানির বোতল আছে কোথায় রাখবে, এগুলো যদি তারা গুছিয়ে রাখে প্রত্যেক দিন, তাহলে প্রত্যেক দিনই করতে করতে অভ্যাস হয়ে যাবে, ভুল করেও সে সেই জায়গায় রাখবেন। আর যদি এলোমেলো থাকে, নিয়ম না থাকে, একবার ডান পাশ একবার বাম পাশ একবার পায়ের কাছ রাখবে, ও খুঁজে পেতে সময় লাগবে, তখন সময় যাবে। আপনি বললে এই তুমি অঙ্কের খাতা বের করো, তো দেখা যাবে অঙ্কের খাতা বের করতে সব বই বের করতে হচ্ছে ব্যাগ থেকে, তারপর অঙ্ক খাতা বের করবেন। তাই কতক্ষণ সময় গেল, 30 সেকেন্ড বা 1 মিনিট। একটা ক্লাসরুমের সময় কিন্ডারগার্টেন সিস্টেমে 30 মিনিট বা 35 মিনিট থেকে 45 মিনিট সর্বোচ্চ ক্লাস নেন।
এর মধ্যে যদি সময় চলে গেল 10 মিনিট, মানে যেটা আনপ্রোডাক্টিভ, এইটাকে প্রোডাক্টিভ লাইনে আনতে হবে। আচ্ছা একটু 1 মিনিট, এই পাশে আসেন। আচ্ছা, যদি খেলাধুলা থাকে, বাচ্চাদের যদি থাকে, সেগুলো আপনার ওই যে আঁকাআঁকি করার জন্য কোনো কিছু যদি থাকে, এবং যদি খেলনা থাকে, যা আছে পার্সোনাল আইটেম, সেগুলোকে আমরা গুছিয়ে রাখবো, সেটিং অর্ডার। এরপরে লাগবো লেবেল, সেলফ, যে গুছিয়ে যেখানে রাখলাম লেবেল, যে এই তাকে এই রাখবো। জুতা, যেমন জুতা আছে, ক্লাসমেট কি জুতো নিয়ে ঢুকবে না, নিয়ে ঢুকবে না। এখন আমরা জুতা সবাই পায়ে দিয়ে এসেছি, যেহেতু আর কারণ দেখতে পারবো না। আমরা যদি জুতা খুলে আসা লাগতো, তাহলে আমি দেখতাম যে জুতা রাখার কোনো জায়গা আছে কিনা, কারণ মসজিদ থেকে বেরোয় জুতা আর খুঁজে পাওয়া যায় না। একই রকম জুতা আমার আপনার, এই অপেক্ষা করতে হয় যে ওটা কার, এটা কার, উনি না বেরোতে জুতো নেবো না। তাহলে আপনি কতক্ষণ সময় অপেক্ষা করতে হলো? ওই লোক যদি জিকির আজকার করে 10 মিনিট, আপনাকে কিন্তু 15 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে হবে, না ভুলটা নিয়ে যেতে হবে। নাকি এরকম হয় না? নাকি হয় না? এরকম হয় কি? মানে ভুল করে নিয়ে যাওয়া এক জিনিস, ইচ্ছা করে নিয়ে যাওয়া এক জিনিস। ইচ্ছা করে নিয়ে যাওয়াটা আমি বলছি না, ভুল করাটা বলছি। ইচ্ছা করে নিয়ে যাওয়া তো অন্য জিনিস। তো এইটি আমাদেরকে গুছিয়ে রাখার নিয়ম। Arrange desk in a way that encourages focus and easy movement. এমনভাবে ডেস্ক দিবেন যে হাই বেঞ্চ দিয়েছেন, লো বেঞ্চ দিয়েছেন, বেঞ্চ আবার এদিক দিয়ে দুইটা বেঞ্চ লেগে রাখেন, একটা কাঠ লাগিয়েছেন, কাঠ লেগে দিয়েছেন, দুই পাশে দুই ছেলে বসলো, মাঝখানে ছেলেটা বসার সময় কি হবে? পিছনে জায়গা নাই, এ পাশে জায়গা নাই, তাহলে কি একজনকে সরিয়ে বসতে হবে, গুছানো হলো না। কারণ সহজেই যেন সে অবস্থা রাখে, মানে পিছনে যাওয়া মাঝখানে বসে, এরকম হলে সুন্দর হলো না। এগুলো খুব ছোট ছোট, কিন্তু জরুরি, কারণ এইভাবে সময়গুলোই আমাদের যাবে, যেটা 5S আছে। সময়কে কমানো, সময়কে প্রোডাক্টিভ লাগানো, এটা কিন্তু আমাদের দৃষ্টিতে পড়ছে না। আরে বসো, আচ্ছা ওঠো, তুমি বসো। তাহলে আমি 20 জনের জন্য আমি ওনাকে কথা বললাম, 20 টাকা করলাম, থেকে টিচিং যে সময় গেল। এই বিষয়গুলো খেয়াল করবেন, কিভাবে বেনিফিটটা কি হবে? স্টুডেন্টস কুইকলি ফাইন্ড and put things back easily. নিল এবং নেওয়া এবং রাখাটা যেন সহজ হয়। এটি একটা নিয়ম আছে যে আমাদের কি হবে, টাইম এন্ড স্পেস। অনেক সময় আমরা সকালবেলা অনেকেই চশমা পরি, জুতা পরি, কিন্তু ঠিক মতো নাম ধরবো, এই আমার শার্ট রেখেছো বা আমার নাম নাম না, তো ওর উপর আমি বিশেষ কারণ এত জিনিস থাকে, এটা আগেও তাহলে এই চর্চাটা যদি তো যে এখানে চাপা পারবে, চিনি দিতে পারি, লবণ দিতে পারি, এরকম হতে পারে। কখনো তাহলে তো হোটেলে খেতে হবে। তা এরকম যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদের স্ট্রেস আনলো যে আমি ফুরফুরে মনে আজকে আসতে চেয়েছিলাম এই মত বিনিময় পরামর্শ সভায়। শুরুতেই আমি আমার পরিবারের সঙ্গে একটা খটকা, আরে তুমি আসতে হবে, ফ্রি করে রাখুনি, এখনই নাই, তার মেজাজটা কি গেল, বিগড়ে গেল। তার দিন কিন্তু একটা আমার উপরে চাপ পড়বে। তো হয়তো আপনাদের হয়, কিন্তু এরকম হতেও পারে। এটা উদাহরণস্বরূপ বলছি। তো এই এখন কিভাবে গুছিয়ে রাখবেন? সহজ নিয়ম হচ্ছে, বিপা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নাম জেনেছি। তা আমাদের জিনিসগুলো সাজাবো এমনভাবে যেটা প্রত্যেক দিন প্রতি ঘন্টা লাগে। আপনার যেমন প্রধান শিক্ষক, টেবিলের আশপাশে অনেক কিছু থাকে, কিন্তু দেখা যাবে টেবিলের সামনে সবই আছে। এখন একটা অ্যাপ্লিকেশন এসে শিক্ষক ছুটি, খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি ঠিক মতো রাখেননি, আপনার নির্দিষ্ট জায়গা নেই।
তাহলে যেটা প্রতিদিন লাগে রাখার আগে প্রত্যেক দিনই লাগে, যেমন হাজিরা খাতা, ছুটি খাতা যা যা থাকে, সেটা এমনভাবে রাখা যেন হাতের সীমার মধ্যে থাকে। এই যে হাত যে লম্বা করলাম এর মধ্যে যেন থাকে। আমার ডান হাত বাম হাত এরকম ছড়িয়ে দেবো যেন আমি বসেই আমি নিতে পারি। এইটা হলো গুছানোর প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার প্রত্যেকদিন লাগে না, সপ্তাহে লাগে, এটা একটু দূরে রাখবো। মাসে লাগে আমরা দূরে রাখবো। আর যেটা বছর লাগে আমাদের যদি স্টোররুম থাকে সেখানে সেলফে মার্ক করে সেখানে রাখবো। কারণ বছরে একবার লাগতে পারে, যে বার্ষিক পরীক্ষার ফলাফল আপনি আপনার হাতের কাছে রেখে লাগবে, ওটা আগামী বছর লাগবে, সময় লাগবে। তো কেন আপনার জায়গাটা বন্ধ হয়ে থাকবে? যেটা বছরে একবারই লাগছে, আপনার যে প্রধান শিক্ষকের জায়গা বা ক্লাসরুমের অনেক দামি জায়গা, এইভাবে সাজাবেন। হ্যাঁ, এইভাবে যে যেটা দিন প্রত্যেকদিন লাগে আপনার হাতের নাগালে, যেটা সপ্তাহে মাসে লাগে একটু দূরে, বছরে লাগে সেগুলো স্টোররুম থাকবে। এটা 2025-2024 যে কেউ নিতে পারবে। আগে বললাম কথা, যে নিতে পারবেন। 2 নম্বর গুছানো। 3 নম্বর হচ্ছে সেই শাইন কিপ ক্লিন। আমার যে দরকারি রাখলাম সেটা এমনভাবে রাখবো যেন সেরকমই যেন, যার জন্য আমরা সারা খুব কম দেখা হয় নাকি, কিন্তু বেরোর সময় তো আয়নার সামনে, অবশ্য আয়না এখন যাওয়া হয় না, তবু বিশেষ করে তো বোরখা বললেও আয়না গিয়ে আমাকে চুল জামাগুলো ঠিকঠাক মতো আছে, ছেলেরাও চুল না দেখবেন ওদিকে চুল কম, তার পকেটে চিল পাওয়া যায়। কারণ যে কটায় চুল এ বললেন ভাইজান, কারণ তার যে কটা চুল একটু গুছিয়ে রাখতে চায়, তার পকেটে বেশি চিরুনি দেখা যায়। কিন্তু আপনার মাথাটা, চেহারাটা আপনি কয়বার দেখলেন? সারাদিনে একবার হতে দেখা সুযোগ। কারণ আপনি যার সামনে যাচ্ছেন সেটা আমাকে ওয়েল ড্রেসড এবং ক্লিন শাইন বুঝতে পারে, আমার প্রতি যেন একটা ফিলিংস আসে, না স্মার্ট ফিটফাট খুব সুন্দর, এই যে তাদের জন্য করা। তাহলে আমি কিন্তু আমার জন্য কম করছি, অন্যের জন্য করছি নাকি? এরকমই আমার ক্লাসরুম এমন করতে হবে, শাইন অ্যান্ড ক্লিন রাখতে হবে, যে ক্লাসরুমে যদি বললাম ওয়াটার মার্কার বা বোর্ড পেন 2 রকম থাকতে হবে, একটা লেখার জন্য, একটা বোর্ডে লেখার জন্য, যেটা বেশ মোছা যায়। আপনি এমনভাবে রাখলেন দুটোই এক জায়গায়, আপনি দেখলেন না যেটা পার্মানেন্ট পেন শুরু করলেন, লেখাপড়া বুঝতে পারলেন না, জায়গাটা ঠিক মতো হয়নি, মার্কিং ঠিক মতো হয়নি, হয়েছে কি? কারণ তো এই জন্য জায়গা লাগবে এমনভাবে রাখা, যে এবং এমনভাবে রাখা সেখান থেকেই যেন নিতে পারি এবং নিয়েই যেন ব্যবহার করতে পারি। আমাদের অফিসে যেটা হয় স্ট্যাপলার পেন, আমরা ব্যবহার নিশ্চয়ই না করেন না, কিন্তু স্ট্যাপলার পেন আছে কিনা এটা দেখা যায় না, যদি দেখি না। আপনি চলে গেলেন, পরে জরুরি স্ট্যাপলার করবেন, পিন করলেন, স্ট্যাপলার পিন নাই তো কিনা কি হলো, আপনি চকচক সেটা ক্লিন নাই, অর্থাৎ ব্যবহার উপযোগী রাখেন নাই। বুঝতে পেরেছি? এই জন্য শুধু হবে না, ব্যবহার উপযোগী হবে। কারণ এই জন্য আমার যে পরিকল্পনা ছিল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমি ঠিক মতো অ্যাড্রেস করতে পারি, যদি নোট করতাম কখন শেষ হলে এটা কিন্তু আর হতো না, মাঝে মাঝে ছুটে যাচ্ছে। আচ্ছা, তা আমরা কি করব? ক্লাসরুমে ক্লিন দ্য বোর্ড। আমরা সাধারণত এক টিচার চলে গেলে এক টিচার অনেক সময় মুছি বা মুছি না, এই দায়িত্বটা কার ছিল? যিনি লিখেছেন তার, অথবা বলেন যদি ক্যাপ্টেন থাকে তার, তাহলে ওই শিক্ষক এসে সময়টা চলে যাচ্ছে। এটা মানে ডিসিপ্লিনের মধ্যে আসলো না। হ্যাঁ, এটা যার দায়িত্ব তারই করা উচিত, অথবা অ্যাসাইন থাকা উচিত যে উনি বুঝবেন। ডেস্ক, শেলফ, এটা রেগুলারলি করতে হবে, রেগুলারলি করতে হবে। আর কি করতে হবে? ইনভলভ স্টুডেন্টস ইন স্মল ডেইলি ক্লিনিং টাস্ক অ্যাজ পার্ট অফ দ্য রুটিন। বাবা মারা লার্নিং এর জন্য পাঠালেও তাকে
সমাজের মানুষ সব কিছু তো দরকার, না হলে সে তো প্রধান শিক্ষক হবে, প্রধানমন্ত্রী হবে, এগুলো তো তার নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য তাদেরকেও কিছু টাস্ক আনন্দময় পরিবেশে দিয়ে দেওয়া উচিত, যে ক্লাসরুমের ক্যাপ্টেন থাকে এবং রোস্টারিং থাকে এই মাস এ মাস এ মাস, কারণ ওই কাজে ইনভলভমেন্ট লিডারশিপ ডেভেলপ করে। হ্যাঁ, এটি ওইভাবে করা। আমাদের স্কুলে আগে তাই করেছি, মাঠ ওই যে জামায় লাগলে যে লেগে যেত ওকরা বলে আমরা, আপনারা কি বলেন, সেগুলো আমরা উঠাতাম, ইট ছড়াতাম, অনেক কিছু করতাম। আমাদের এটা কিন্তু ভালো লাগতো। এখনকার অনেক সময় গার্জিয়ানেরা এটা তো তার কাজ না, পিয়নের কাজ, আপনি করাচ্ছেন কেন, এটা হলো মনোবৃত্তি। আমি ছাত্র টিচারদেরকে কাউন্সিলিং করতাম যে আপনার ছেলেটাকে শুধুই কি শিক্ষা দিতে চান নাকি টোটাল কোয়ালিটি পার্সন করতে চান, এটা যদি উনি বোঝেন তাহলে এটা রাজি করবেন। মাদ্রাসায় সাধারণত আমরা যেটা এটা করা হয় সব জায়গায়, যে তার যে টয়লেট, ফিল্ড, বেড, এটা ওরা পালি বলে, ওরা এইভাবে ছাত্ররা করে, শিক্ষকরাও থাকে। তো মাদ্রাসার এটা পারা যায়। এখন আপনাদের কিনা বা কীভাবে পারবেন আপনারা বুঝবেন, সেটা ইনভলভমেন্ট এটা দরকার। তবে ডোনেট, ডেকোরেট উইথ ব্রাইট, চেয়ারফুল অ্যান্ড আপডেটেড ডিসপ্লে। আপনার ডিসপ্লে যাই রেখেছেন যেন হ্যাজি না হয়, অস্পষ্ট না হয়। আমি এখানে লিখেছি সব পড়া যাচ্ছে, এমন লিখলেন যেখানে 20টা লাইন দূর থেকে পড়তে পারছেন, তাহলে আসলে সফল হলো। অনেক সময় আমরা বোর্ডে এভাবে লিখি বা নোটিশ বোর্ডে এভাবে লিখি, এগুলো আমরা দেখবো যে এখানে আমাদের কি ডেভেলপমেন্ট আছে। বেনিফিট কি, ক্লিন অ্যান্ড কালারফুল ক্লাসরুম ক্রিয়েটস ওয়েলকামিং এনভায়রনমেন্ট। যেটা বলছি ওয়েলকামিং এনভায়রনমেন্ট, সেটি হবে হয় স্টুডেন্টস ফিল হ্যাপি টু লার্ন, যেখানে উদ্দীপ থাকবে আসার জন্য। 4 নম্বর শেখেছু, এই 1 2 3 বারবার করতে হবে, করে যখন আমি স্ট্যান্ডার্ড হবে তখন আমি স্ট্যান্ডার্ড ফর্মুলেট করবো। যেমন আছে এখানে কিন্তু লেখা নাই, উনি জানেন দেখে স্লাইড করেছেন, হ্যাঁ, যে যদি আমাদের এখান করে স্ট্যান্ডার্ড করতাম তাহলে আমরা একটা তীর চিহ্ন দিতাম, দেখতাম বাইরের ভিতরে আমরা দিতে পারতাম। এখন দেখা গেল এই জন্য হচ্ছে ভিতরে বা বাইরে যাচ্ছে না। ভিতরে হলো আমি ঢুকলাম, আসার জন্য বেরোতে পারে, আমি ঢুকছি তাহলে একটা বাধা পাবে, ব্যথা পেতে পারে। এগুলো আবার মার্কিং দেয় যে দরজাটা কতটুকু ঘুরে অত মধ্যে কোনো কিছু যাবে না, এরকম একটা মার্ক দেওয়া থাকে রাউন্ড, যাতে সবাই বোঝে ওই ছাত্ররা যখন এই দাগের বাইরে থেকে দরজাটা খুলবে, তাহলে আসলেও বাধা মানে ব্যথা পাবে না, বাধাপ্রাপ্ত হবে না। এগুলো অনেকগুলো, এগুলোকে স্ট্যান্ডার্ড বলে, যাতে করে যেমন টয়লেট, ছেলেদের মেয়েদের টয়লেট আলাদা আছে, এখানে আমি ছবি দিতে পারি, লিখতে পারি, আবার লিখতে পারি যে টয়লেট ব্যবহার আগে যেরকম পেয়েছো ব্যবহার পরে সেরকম রেখে। অনেকে টয়লেট করে পিছন দিকে টাকা, দ্বিতীয় ব্যক্তি যখন আছে তখন দেখা যাচ্ছে অপরিষ্কার, অথবা কমোড হলে উপরে পানি মুছে রাখেনি, অথবা সে করছে পরিষ্কার করেনি, এটা কি দ্বিতীয় ব্যক্তি ওই কাস্টমার হবে না, হবে সেটি নিয়ে এগুলো শিখা তাদের যে কিভাবে আমরা এগুলো ব্যবহার করবো। মেয়েকে হ্যাবিট, এটা হ্যাবিটে পরিণত করতে হবে, স্বভাবে অভ্যাসে পরিণত করতে হবে। হোয়াট টু ডু ইন ক্লাস, ক্রিয়েট cleaning and organizing rules as part of the class culture or part of the class culture. তাদের ক্লাস কালচারই এরকম হবে যে আমরা এইভাবেই করব, একটা রুটিন নিয়ম থাকবে। দ্বিতীয় হচ্ছে অ্যাসাইন রোলস অফ টু স্টুডেন্ট লাইক বোর্ড ক্লিনার, সাপ্লাই ম্যানেজার অন এ রোস্টারিং বেসিস। এখানে দায়িত্ব দিতে পারেন, তাহলে ওরাও শিখলো, লার্নিং হলো, হ্যাঁ, তাদের থাকবে। এরপরে হ্যাভ ভিজুয়াল গাইডস থাকবে, যেমন চার্ট, চেকশিট, চেকলিস্ট, যেন সবাই এটাকে মানে, যেটা আমি একটু বললাম, দরজার কথা বললাম, যেন দৃশ্যমান হয়, বোঝে। তো তুমি জানি লিখতে হবে বা ছবি একটা কিছু সেটা তো জানে না, তা তো তাই না? এগুলো গুরুত্বপূর্ণ। কি হবে, everyone knows what to do to keep the classroom tidy and pleasant and good habits are developed. তাহলে আস্তে আস্তে কালচার ডেভেলপ করবে, হ্যাঁ, তাহলে এটাকে প্রমিত হবে। টিচার পরিবর্তন হলেও এই নিয়মের মধ্যে থাকবে। আমরা দেখা যায় কোনো প্রধান থাকলে
বেশি ছাত্র ওই প্রধান শিক্ষক চলে গেলে ছাত্র চলে যায়, তার মানে ওই স্কুলটা মানে প্রধান শিক্ষক নির্ভর একটা কি বলে মানে কর্পোরেট কালচার আসেনি, অর্থাৎ সবাই মিলে অংশীদারিত্ব আসেনি, অর্থাৎ ওন করে না, উনি ওন করে, উনি চলে গেছে, অন্যরা চলে যায়, অনেক ছাত্ররা চলে যায়, শিক্ষক চলে গেলে, তার মানে তারা এটা বিশ্বস্ত হয় না যে অন্য শিক্ষক আমাকে এইভাবেই লেখাপড়া করাবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে আমরা হাউ 5S মেক্স এ হ্যাপি ক্লাসরুম, যেটা আমি বলবো না, এটা শিক্ষকে কিপ ইট গোয়িং, এটাকে নিরন্তর অভ্যাসে আনতে হবে, যাতে করে অভ্যাস হবে যে প্রেজ অ্যান্ড রিওয়ার্ড, এটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদেরকে উৎসাহ দেবো, সার্টিফিকেট দেবো, বা মাসে বা বছরে একটা 5S ডে করবো, যে ক্লাসরুমগুলো আমরা অডিট করবো, কোন ক্লাসরুম সবচেয়ে সুন্দর, তাকে আমরা রিওয়ার্ড দিলাম, পুরস্কার দিলাম, এভাবে তাদেরকে উৎসাহিত করা যায়, মাস হতে পারে, বছর হতে পারে। আর কি করা যায়, একটা রেগুলার চেক করা যায় এভরিথিং ইজ ইন অর্ডার, আছে কিনা, একটা অডিটর, ইন্টারনাল অডিটর করা, শিক্ষক দিয়ে ছাত্র দিয়ে, যে আমরা যেভাবে নিয়ম করছি নিয়মটা মানছি কিনা, অথবা নিয়মটা পরিবর্তন করতে হবে কিনা, এই জন্য চেক করা। আর কি, টিচ নিউ স্টুডেন্টস দ্য 5S ওয়ে অ্যাজ সুন অ্যাজ দে জয়েন, নতুন ছাত্র বা শিক্ষক আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হবে, ট্রেনিং ছাড়া তো হবে না। আর এটা কি হবে, লং টার্ম responsibility and pride develops and the class stay happy and inviting, তাহলে এটা লম্বা দীর্ঘ সময় চলমান থাকবে। তাহলে দীর্ঘ সময় চলমান রাখার জন্য আমাদের এরকম একটা পরিবেশ রাখলে আমাদের মূল যে ছাত্র পাই না বা ছাত্র আসে না, গার্জেনরা খুশি না, এগুলো থেকে আমরা দূর হতে পারবো আশা করি আস্তে আস্তে। এখন ওয়াই 5S ক্লাসরুম ইজ এ হ্যাপি ক্লাসরুম, কেন, স্টুডেন্টস ফিল সেফ অ্যান্ড কমফোর্টেবল ইন এ ক্লিন অর্গানাইজড স্পেস, মানে কোনো ডিস্টারবেন্স নাই, পরিষ্কার তকতকে ঝকঝকে মনে হয় ফুলের মতো, তাই না? অর্গানাইজড বাগান আছে, দোলনা আছে, খেলাধুলা আছে, আর্ট আছে, অনেক কিছু যাকে আকৃষ্ট করে। এটা কিন্তু মৌলিক না, কিন্তু এটাই মৌলিকের দিকে ঝুঁকি নিয়ে যায়, হ্যাঁ ঝুঁকি নিয়ে। টাইম ইজ নট ওয়েস্টেড লুকিং ফর থিংস, অর্থাৎ কোনো কিছু খোঁজার জন্য সময় নষ্ট হবে না, যেটা বলার চেষ্টা করেছিলাম। আমি যদি যে জিনিস প্রত্যেক দিন লাগে সেইটা যদি 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারি, তাহলে বুঝতে হবে আপনি শর্ট সেটিং অর্ডার করেছেন। 30 সেকেন্ডের মধ্যে যদি আনতে পারি, ট্রাই করতে পারেন যে আমি একটা কাগজ, একটা কলম, একটা বোর্ড, যেটা আমার লাগে 30 সেকেন্ডের আমি নিতে পারি, রাখতে পারি, তাহলে বুঝতে হবে আপনি 5S সুপার, A ক্লাস 5S করেছেন। হ্যাঁ, আর যদি সময় বেশি লাগে তাহলে B ক্লাস, C ক্লাস হবে। A ক্লাস, B ক্লাস, C ক্লাস কীভাবে বুঝবো? যে আমরা সবাই ময়লা করি, পরিষ্কার করে একজন, কি চেয়ার টেবিল এলোমেলো, কাগজ এলোমেলো, ঝুড়ি আছে, ঝুড়ি থেকে ময়লা ফেলে না, কিন্তু ক্লাস শেষে বাথরুমের লাইট বন্ধ আছে কিনা, বিদ্যুৎ চলে গেছে, কল খোলা আছে কিনা, এগুলো সব ওই দপ্তরে পিয়ন করে। তাহলে এখানে 5S নাই, C টাইপ, কারণ একজন করছে, একজন করছে। আর যদি এরকম হয় না, হ্যাঁ কেউ কেউ করে, কেউ আছে, আমরাও করি, B টাইপ। আর না, যে করেছে, যে অপ্রয়োজনীয় রেখেছে সেই সরিয়ে রাখে, এটা হলো A টাইপ। বুঝতে পেরেছি আমরা কোন টাইপে আছি, আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন কোন টাইপে আছি। এভরিওয়ান ফিলস প্রাউড অফ দ্য ক্লাসরুম, তাহলে ফিল প্রাউড করবে, পজিটিভ হ্যাবিটস অ্যান্ড টিমওয়ার্ক আর এনকারেজড হবে, এবং দ্য এনভায়রনমেন্ট বিকামস ফান, কাম অ্যান্ড ইন্সপায়ারিং ফর লার্নিং। যেটা মূল ছিল শিক্ষা, শেখার জন্য একটা অনুযোগ, এটা ঘটক হিসেবে কাজ করবে, অনুঘটক হিসেবে কাজ করবে, যে আমার পরিবেশটা যদি শুনতে হয়। যেমন এখানে এসি নাই, সাউন্ড নাই, লাইট আছে, তাহলে আমাদের এই যে কথা এখন যে এসি আছে, সাউন্ড আছে, এখন পরিবেশটা অনেক সুন্দর না? এটাই খেয়াল করতে হবে, এরকম পরিবেশ রাখা। এখন অ্যাসাইনমেন্ট, আমার পার্ট শেষ, কতক্ষণ আছে? আমি কি আর 10 মিনিট নেবো নাকি ক্লোজ করবো? শেষ করে দেবো। তবে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, আপনারা এটা আমাদের অ্যাসাইনমেন্ট। আমি একটা অ্যাসাইনমেন্ট লিখেছি 5S ফর মোবাইল ফোন, সবার কাছে মোবাইল ফোন আছে। প্রশ্ন করবো যে আপনারা এগুলো করেন কিনা বা পারেন কিনা। 1 নম্বর হচ্ছে সেইরি, রিমুভ আননেসেসারি অ্যাপস অ্যান্ড ফাইলস। আপনি দেখবেন আপনার মোবাইলে অনেক সময় কোনো অ্যাপস নিয়েছে বা বাই ডিফল্ট অ্যাপস আছে, কিন্তু মাসেও ব্যবহার করে, ওইটা কিন্তু নিয়েছে।
এটা আমরা চেক করতে পারেন, মানে আনইনস্টল করা, ডিলিট করা, ডুপ্লিকেট, অনেকে আছে ডুপ্লিকেট ফটো যেটা আমরা দেখি মোবাইলে আছে, মার্চ করা যায়, ডিলিট করা যায়। ভিডিও এবং অন ফাইল আছে মেমোরি খেয়ে ফেলছে আপনার, যেগুলো আপনার লাগছে না সেগুলো মুছে ফেলতে পারেন বা অন্য জায়গায় যেগুলো দরকার রাখলেন এইটা, তাহলে কি হবে, মোর স্টোরেজ পাবে, কাজটা হবে। হচ্ছে সেইটা মোবাইল নাম্বার, আমি যদি বলি যে আমাকে একটা কল 30 সেকেন্ডের নাম্বার দিতে পারে, ওনার মোবাইলটা 5S এর অর্ডার হয়েছে, খুঁজে পায় না, কারণ এই শামসুল নামে আরো 4 জন আছে, তো কোন শামসুল খুঁজে খুঁজে দেখা গেল যে শেষে আরে আপনাকে তো ফোন দিয়ে নেই, সরি ভাই সরি, এরকম হয়। তার মানে আপনার মোবাইলে নেই, মানে হয়নি। ফোল্ডার সাজাবেন কিভাবে, আপনি সোশ্যাল গেমস কিভাবে রাখবেন যাতে করে আপনি সহজেই পান, যেটা ব্যবহার হয় সেটা আপনি হোম স্ক্রিনে রাখেন, সবসময় ব্যবহার হয়। আপনি দেখা যাবে হোম স্ক্রিনে সকল ফোল্ডার আছে কিন্তু আপনি ব্যবহার করছেন 3টা মাত্র, তো হোম স্ক্রিনে রাখার দরকার নেই, এগুলো আপনারা 5S করতে পারবেন। 3 নম্বর হচ্ছে তাহলে কি হবে, ইজি টু ফাইন্ড কুইকলি, 30 সেকেন্ড আপনি করতে পারবেন। ল্যাপটপ অনেকে আছে যেমন পুরো ডেস্কটপ ফোল্ডারে ভরা, খুঁজে বের করতে হয়, ততগুলো দরকার অতটুকু আছে। যাই হোক, কিপ ইট ক্লিন, পরিষ্কার, কি বাইরে থাকা ভিতরে বিষয়গুলো, মানে ভাইরাস ফ্রি রাখা আর কি। তাহলে কি হবে, স্ক্রিন, কেস এবং চার্জিং পোর্ট রেগুলারলি এগুলো সবসময় চেক করা, দেখা যে ঠিক মতো আছে, যদি আছে কিনা, এবং অ্যাপস আপডেট করা, অনেকগুলো অ্যাপস আপডেট করতে হয়, যেগুলো আপডেট বাই ডিফল্ট দিয়ে দেয় অথবা আপনাদের করে নিতে হয়, সেটা করা। আর রিমুভ যদি থাকে সেগুলোকে জাঙ্ক ফাইলস রিমুভ করা, তাহলে স্টোরেজ ক্লিয়ার হবে, তাহলে ফোন লুকস অ্যান্ড ওয়ার্কস লাইক নিউ। সেই কিছু হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, মেক ইট এ হ্যাবিট, আপনি সপ্তাহে করবেন না মাসে করবেন, এটাকে রুটিন করা, শুক্রবারে করবেন না বৃহস্পতিবার করবেন, যে কাজগুলো আর কি। আর তাহলে কি হবে, শিডিউল যদি করেন, অন শিডিউল করতে পারে, টু চেক অ্যান্ড ক্লিন ইউর ফোন, রিঅ্যারেঞ্জ করা অনেক সময় করা যায়। টুলস লাইক ক্লাউড ব্যাকআপ অর ফাইল ক্লিননেস রেগুলারলি, ক্লিয়ার রেগুলারলি, এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে, অর্গানাইজেশন বিকামস পার্ট অফ ইউর রুটিন, তাহলে এটা আপনি হ্যাবিট হয়ে গেল 4 নম্বর এটা। আর 5 নম্বর যেটা হলো মেইনটেইন গুড হ্যাবিটস, এই যে নিয়মটা করলেন সেটা নিয়ম মতো করা, অভ্যাসে পরিণত করতে, এমন অভ্যাসে পরিণত করা যে ঘুম থেকে উঠে স্যান্ডেল পায়ে দিল, ডান পাটা ডান পা, বাম পাটা বাম পা, অন্ধকার হলো, তাই তো, মানে ভুল হবে না, স্যান্ডেল যদি পায়ে দেন, আলো লাগবে না, কিছু লাগবে, সেরকম একটা অভ্যাস আনলে সেটাকে আপনি বলতে সাস্টেইন হবে। আর অ্যাভয়েড ডাউনলোডিং আননেসেসারি অ্যাপস অর হোল্ডিং ফাইলস, অনেক সময় আমরা না বুঝে কোনো অ্যাপস খুলে ফেলি, আমার ইমো হ্যাক হয়ে গেছে, আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, তার মধ্যে টাকা পয়সা চলে গেছে 2-4 জনের, এই অমুক ভাই খুব জরুরি, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 3000 টাকা দেন, এখন জিসেন ভাই আর 2 জন ভাই 3000 টাকা মাত্র দিয়ে এখন বলে আরে টাকা কেন দিলাম, পরে ফোন খবর দেখে না এটা হ্যাক হয়েছে। আমারও এরকম হয়েছিল, আমার টেলিফোনে আসছে ফোন যে আপনি আমাদেরকে যোগাযোগ করেছেন, আপনি টেলিফোন করলাম, এই কোড নাম্বারটা বলেন তো কি এসছে, আমি তো ওই চিন্তা করিনি, কোড নাম্বার দেওয়ার পরে চিন্তা আরে, পরে আমার 2 দিন লেগেছে এই পুনরুদ্ধার করতে, ও টাকা চায় 5000, পরে অনেক কিছু করে আমি ফেরত পেয়েছি, কিন্তু ওর টাকা চেয়েছে মাত্র 5000, যাতে কেউ বিশ্বাস করেনি, কারণ আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা তো আছে, কিন্তু যাকে ফোন দিয়েছে হুদা সাহেব 5000 টাকা চাইবে না, একবার বলে আমার ছেলে, একবার বলে আমার ভাতিজা, এরকম ঘটনা অনেকেই ঘটতে পারে, এগুলো থেকে দূরে থাকা। টিচ আদার্স হাউ টু মেনটেন দেয়ার ফোনস, তাহলে হবে কি টিচারের মধ্যে সবাই এটাকে জানবে, সচেতন হবে, তাহলে কি লং লাস্টিং এফিশিয়েন্ট হ্যাপি ফোন ইউজ হবে। তাহলে স্লোগান থাকতে পারে কিপ ফোন ক্লিন ফাস্ট অ্যান্ড অর্গানাইজড, দ্য 5S। আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, আমি এটা যেহেতু সময়, আসলে এই প্রোগ্রামটা একটু ইন্টারেক্টিভ করলে আরও আধা ঘন্টা ভালো হতো, তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটু সময় বেশি নিলাম।